একটা ছোট স্টোরি দিয়ে শুরু করি। বিল গেটস এবং ওয়ারেন বাফেট দুইজন মূলত বয়সের ডিফারেন্স অনেক বেশি। ওয়ারেন বাফেট মূলত বিল গেটসের বাবার বয়স্ক এবং বন্ধুটাই। তো তারা দুজনই তখনকার দিনের আমি হিসাব করে বলতেছি যে ওয়ারেন বাফেট তখন লাইক ফার্স্ট, সেকেন্ড রিচেস্ট ম্যানের ভেতরে পড়ছে আর বিল গেটস তখন রিচেস্ট ম্যান হিসেবে আছে। প্রায় বিল গেটস আপনারা জানেন যে প্রায় 16-17 বছর ধরে ওয়ার্ল্ডের রিচেস্ট ম্যান ছিল। তো কোশ্চেন হলো যে বিল গেটসের বাবা একদিন দুজনকেই ডেকে একটা চায়ের আড্ডায় বসে আছে। তো বসার পর হঠাৎ করে মনে হলো যে কেন এই দুজন কেন এত রিচ। হ্যাঁ, বিল গেটসের বাবাই তো তখন সে কি করলো, সে দুজনকে দুটা পেপার দিল। পেপার দিয়ে বললো যে একটা ওয়ার্ড লেখো, যে ওয়ার্ডটা তোমার মনে হয় দ্যাট ইজ দ্য সিক্রেট অফ এনি সাকসেস। গেস ওয়ার্ড? দুইজনই এক্সাক্ট একটা ওয়ার্ড লিখেছিল। আপনি কি জানতে চান সে ওয়ার্ডটা কি? ফোকাস। আজকে আমরা মূলত ড্যানিয়েল গোলম্যানের লেখা বই ফোকাস, হ্যাঁ বইয়ের টাইটেল অনুযায়ী জিনিস এর ভেতরে যে কনসেপ্ট আছে সেগুলো ফোকাস রিলেটেড। তো এটা নিয়ে কিছু কথা বলবো যেটা বেশিরভাগ ভিডিও অথবা যে কোনো সামারিতে কথা বলা হচ্ছে না। আশা করি এই পয়েন্টগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে এবং লাস্টে আমরা এমন একটা পয়েন্ট নিয়ে কথা বলবো যেটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট যদি আপনি একজন অ্যাচিভার হতে চান। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রাহমাস ডায়েরি। আজকে আমরা মূলত কথা বলবো ড্যানিয়েল গোলম্যান রচিত ফোকাস বইয়ের কিছু এমন আনএক্সপ্লোরড টপিক নিয়ে যেগুলো নিয়ে বেশিরভাগ মানুষজন কথা বলছে না। তো চলেন দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেকগুলো বইয়ের রিভিউ আমাদের চ্যানেলে প্রায় আসতেছে এবং অনেকগুলো অলরেডি আছে। তাই আপনি মিস করতে না চাইলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলেন শুরু করা যায়। পয়েন্ট 1, কগনিটিভ ওভারলোড অফ মডার্ন ইনফরমেশন। অর্থাৎ আমাদের এখন ইনফরমেশন, আপনি যদি চান যে আপনার ফোকাসটা ধরে রাখতে, তাইলে অবশ্যই আপনাকে ইনফরমেশনগুলোকে সিলেক্টিভ ওয়েতে আপনার মাথায় রাখতে হবে। আপনি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারেন না যে আপনি 1 লাখ ইনফরমেশন আপনার মাথায় একবারে ঢুকে রাখবেন। এটা পসিবল না, এটা হিউম্যানলি পসিবল না। তাই আপনি যদি চান যে আপনি যে কাজটা করতে চান সেই বিষয়ে আপনি ফোকাস থাকবেন, তাহলে অবশ্যই আপনাকে একটা ইনফরমেশন ডায়েটে থাকতে হবে। ইনফরমেশন ডায়েটে থাকতে কিরকম, আমি আমার পার্সোনাল এক্সাম্পলটা দিই। আমি সচরাচর ট্রাই করি যে আমার যেটুকু সময় আছে সেটাকে খুব বেশি ব্যবহার করতে। এই কারণে দেখা যায় আমি সোশ্যাল মিডিয়াতে আমার খুব বেশি সময় দেওয়া হয় না। হয়তো কোনো একটা ভিডিও আপলোডের জন্য যাওয়া হচ্ছে বা কোনো একটা ছবি পোস্ট করার জন্য কিছু একটা, এবং খুবই অল্প টাইম সোশ্যাল মিডিয়াতে থাকা হয়। এর কারণ কি? এর কারণ কি আমি সোশ্যাল মিডিয়াকে অপছন্দ করি এরকম কিছু না। কারণ হলো আমি চাই আমার লাইফটা আমার মতো করে চলুক, না বাকিদের মতো করে। এই কারণে আমি যদি যতগুলো ইনফরমেশন সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি সেটা যদি আমার মাথায় ধারণ করতে চাই, কারণ আপনি চান আর না চান অজান্তে আপনার দেখা যে কোনো একটা ইনফরমেশন আপনার মাথায় অনেকক্ষণ থেকে যাবে। তাই আপনি যদি চান যে আপনি ফোকাস থাকতে চান অবশ্যই আপনাকে ইনফরমেশন ডায়েটে থাকতে হবে। অনেকেই আছে, সে ধরেন আমি আমার একটা পরিচিত কলিগের কথাই বলছি, সে আমাকে বলছে যে দেখি একটু টেক কি নতুন আইডিয়া আসছে। আমি বলছি আচ্ছা টেকের নলেজ দিচ্ছ, তারা কি পিসি কিনবা? তখন হি ওয়াজ লাইক না পিসি কিনবো না, এমনি জাস্ট আইডিয়া রাখছি, জাস্ট টু কিপ আপডেটেড। কথা হলো আমি যখন একটা পিসি কিনবো আই নিড টু নো এভরিথিং অ্যাবাউট এ পিসি সো দ্যাট আই ক্যান ডিসাইড হুইচ ওয়ান টু বাই অ্যান্ড হুইচ ওয়ান নট টু বাই। But when I'm not purchasing a PC, I don't need to know all the newer stuff that is coming right now. Because প্রত্যেক দিন আইটি ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে, প্রত্যেক দিন নতুন নতুন কিছু ইনোভেশন আসবে, প্রত্যেক দিন কিছু কিছু আপডেট হবে। আমি তো সব ইনফরমেশন আমার মাথায় রাখতে পারবো না। তাই আপনি ফোকাসড হতে চান অবশ্যই আপনাকে ইনফরমেশন কতটুকু আপনি আপনার মাথায় ঢুকাবেন এটার একটা লিমিট সেট করতে হবে। এর বাইরে ইনফরমেশন আমি মাথায় ঢুকাবো না, বা এইটুকুর বেশি ইনফরমেশন আমার আপাতত দরকার নেই। পয়েন্ট 2, রোল অফ ডেড্রিমিং ইন ক্রিয়েটিভিটি অ্যান্ড ফোকাস। অর্থাৎ ধরেন আপনি চাচ্ছেন যে একটা ক্রিয়েটিভ কিছু করতে, তখন আপনাকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে আমি একটা কি বলে কোনো একটা আমি একটা নোভেল লিখতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে, আমার মাথায় কল্পনা করতে হবে কিছু যে আমি এটাতে লিখবো। এখন দেখা গেলো যে আপনি কল্পনা করতে করতে আপনি অন্য দুনিয়া চলে গেছেন। আপনি হয়তো আপনার কোনো একটা প্রবলেম নিয়ে ভাবা শুরু করেছেন, আপনি আপনার ক্লাস নিয়ে ভাবা শুরু করেছেন, আপনি আপনার কোনো একটা প্রজেক্ট নিয়ে ভাবা শুরু করেছেন, অথবা সোশ্যাল মিডিয়াতে হওয়া কোনো একটা ইভেন্টকে নিয়ে আপনি ভাবা শুরু করেছেন। কিন্তু আপনার ক্রিয়েটিভিটির জন্য এই যে চিন্তা করাটা এটাও দরকার ছিল, আবার আপনি ফোকাস থাকতে চান এটাও দরকার। আপনাকে একটা ব্যালেন্সে থাকতে হবে যে আপনি কতটুকু আপনার ক্রিয়েটিভিটির জন্য আপনি চিন্তা করছেন অথচ আপনি সেটাতে ফোকাস আছেন, আপনি এখান থেকে খুব বেশি দূরে সরে যাচ্ছেন না। এইভাবে করে মূলত আপনি আপনার ডে ড্রিমিং বা ক্রিয়েটিভিটির জন্য কল্পনা এবং আপনার ফোকাস দুটার ভেতর একটা ছোট বর্ডার ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, অনেকে আমরা জানি যে আপনি যখন নতুন একটা ক্রিয়েটিভ আইডিয়া তখনই পান যখন আপনি আপনার অরিজিনাল ফোকাস থেকে কিছুটা সরে যান। বাট ও যে বললাম যে একটা ব্যালেন্সে আপনাকে সরতে হবে। খুব বেশি যদি আপনি সরে যান তাহলে দেখা যাবে সেটা ডে ড্রিমে পরিণত হয়ে যাবে। পয়েন্ট 3, যেটা নিয়ে সচরাচর বেশিরভাগ ভিডিওতে বা রিভিউয়ে কথা বলা হয় না,
ইভেন বুক সামারিগুলোতেও কথা বলা হয় না। এটা আমি নিজে আমার পার্সোনাল লাইফে অনেক বেশি দেখেছি। সো আপনাদেরকেও এটা নিয়ে একটু কিছুটা বলে রাখি, সেটা হলো কস্ট অফ হাইপার ফোকাস। আপনি খেয়াল করে দেখবেন যে বেশিরভাগ যারা ওভার অ্যাচিভার তারা সবাই হাইপার ফোকাসড। তারা তাদের কেরিয়ার নিয়ে, তারা তাদের যেই এক্সাক্ট লক্ষ্য নিয়ে তারা কাজ করতে চায় সেটা নিয়ে তারা খুবই হাইপার ফোকাস। এটা কি কোনো কস্ট নাই? হ্যাঁ, অবশ্যই আছে। তারা এই জন্য দেখা যায় যে কেউ তার সোশ্যাল লাইফকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, কেউ তার পার্সোনাল লাইফকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, কেউ তার হবিকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, অনেক কিছুকে স্যাক্রিফাইস করে দিতে হয়। হ্যাঁ, এখন তাহলে প্রশ্ন কি, তাহলে আপনি কি হাইপার ফোকাস হবেন নাকি হবেন না? আমার পার্সোনাল মতামত, এই প্রেফারেন্সটার উত্তর আপনাকে কেউ দিতে পারবে না। যেমন ধরেন, আমি আমার লাইফে কিছু টাইম ছিল যে সময় এতটাই হাইপার ফোকাস হয়েছিলাম ওই একটা সার্টেন জিনিস অ্যাচিভ করার জন্য, যে ওই সময় ইভেন আমি ভুলে যেতাম যে আমি কোন সময় কোন কাজটা করেছি। আপনার ওই টাইমটাতে যদি আমি অ্যাকচুয়ালি হাইপার ফোকাস না হতাম, আমার জন্য লস হতো। আবার কিছু টাইম আছে, যেমন ধরেন যে আমি এখনকার টাইম বলছি, আমি এখন ভিডিও বানাতে পারছি, অর্থাৎ আমি অলরেডি ফ্রি আছি। এই টাইমটা যদি আমি খুব হাইপার ফোকাসড হয়ে কাজ করি, তাহলে আমার খুব একটা প্রোডাক্টিভ কিছু হবে না। তাই আপনার অবজেক্টিভ কি, সেই অবজেক্টিভ অনুযায়ী আপনি কতটুকু হাইপার ফোকাস হবেন বা কতটুকু হবে না, তার একটা ব্যালেন্স আপনার থাকা দরকার। এটাই মূলত আপনার হাইপার ফোকাস হওয়ার একটা ব্যালেন্সিংয়ের একটা থাম্ব রুল আপনি বলতে পারেন। পয়েন্ট 4, কানেকশন বিটুইন এমপ্যাথি অ্যান্ড ফোকাস। আপনাকে মাথায় রাখতে হবে যে সবসময় আপনার ফোকাসটা শুধুমাত্র আপনার অবজেক্টিভ না, অনেক ক্ষেত্রে আপনার এমপ্যাথি বা ইমোশন অনেক ক্ষেত্রে জড়িত। যেমন ধরেন, আমি কোনো এক সময় আমার একটা ফ্রেন্ডের একটা কথায় খুব কষ্ট পেয়েছিলাম, তো তারপর আমি দেখা যায় ওই জিনিসটা অ্যাচিভ করার জন্য খুব স্ট্রংলি ট্রাই করতে থাকি। অ্যান্ড এটা কি আসলে আমার ফোকাস নাকি আমার ইমোশন? হ্যাঁ, এখানে একটা কানেকশন আছে। আপনাকে এই কানেকশনটাকে অবশ্যই ভ্যালু করতে হবে, কারণ আপনি পার্সনটা অবশ্যই ইমোশনাল, হিউম্যান আর ইমোশনাল বিং। সো আপনি সেই ইমোশনটাকে কতটুকু ফোকাসে কনভার্ট করছেন আর কতটুকু ফোকাস থেকে দূরে সরে দিচ্ছেন, এটা ব্যালেন্সটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি কোনো একটা ইমোশনাল হয়ে আপনার ফোকাসকে ছেড়ে দিবেন, এটাও করা যাবে না। আবার আপনি ইমোশনাল হয়ে ফোকাসে যাবেন, এটাও হয়তো করা যাবে না। করা যাবে কি যাবে না, এটা উত্তর আপনাকে দেখতে হবে। যেমন আপনি যদি সেই কথাটাতে কষ্ট পেয়ে আপনি চান যে হ্যাঁ আপনার একটা খুব ভালো রেজাল্ট হোক, অথবা আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পান, অথবা আপনি হয়তো কোনো একটা কাজ অ্যাচিভ করতে চান, আপনি খুব একটা ভালো জবে অ্যাপ্লাই করতে চান, একটা ভালো জব পেতে চান, এরকম যে কোনোটা হোক, তখন সেক্ষেত্রে আপনার ইমোশনটাকে আপনার ফোকাসে কনভার্ট করা অবশ্যই একটা পজিটিভ জিনিস। কিন্তু সেটা ছাড়া যদি এমন কিছু হয় যেটা আপনার সেলফ হার্মের কনভার্ট হবে, সেটা অবশ্যই করা উচিত না। সেক্ষেত্রে আপনার ফোকাসটাকে আপনার ম্যানিপুলেট করার একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। পয়েন্ট 5, এইটা অনেক ইম্পর্টেন্ট, যেটা বেশিরভাগ মানুষ ইগনোর করে যায়, সেটা হলো ফিজিক্যাল কম্পোনেন্ট অফ ফোকাস। আমরা সবাই মনে করি ফোকাস হলো একটা মেন্টাল থিং, যে আমরা জাস্ট ব্রেইন কাজ করবে, নাথিং এলস। অ্যাকচুয়ালি ভাবে জিনিসটা কাজ করে না। আমাদের ফোকাসের জন্য আমাদের ব্রেইনের সাথে সাথে আমাদের বডিরও একটা বড় ইম্প্যাক্ট আছে। যেমন ধরেন, আমি এটা কিছু উদাহরণ দিই। আপনার কি মনে এরকম হয়েছে যে ধরেন যে আপনি পেট ভর্তি ভাত খেয়ে নিয়েছেন বা খাবার খেয়ে নিয়েছেন, যার পর আপনার মনে হচ্ছে এখন একটু ঘুমায়, এখন একটু রিল্যাক্স করি, এখন আর মানে পরিশ্রম করতে ইচ্ছা হচ্ছে না? এটার রিজন হলো আপনার ওই ভরা পেট বা ভারী হয়ে যাওয়া বডি, এটা অ্যাকচুয়ালি আপনাকে তখন ফোকাস করতে দিবে না। এরকমই আপনি যদি রেগুলারলি ফাস্ট ফুড খান বা এমন কিছু খান যেটা আপনার বডির জন্য আনহেলদি, এবং এক্সপেক্ট করেন যে না আপনার বডি অনেক প্রোডাক্টিভ হয়ে যাবে, অ্যাকচুয়ালি সে হবে না। তাই আপনাকে ফিজিক্যাল কম্পোনেন্টগুলো অবশ্যই মেনটেন করতে হবে। আপনার ঘুম ঠিক হতে হবে, আপনার এক্সারসাইজ ঠিক হতে হবে, ইভেন আপনার ক্লোদিং ঠিক হতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি খুব টাইট জামা কাপড়, যেটা পরে আপনি বাইরে ঘুরতে যেতে পছন্দ করেন, সেটা পরে আপনি পড়ালেখা করবেন, মোস্ট প্রবলি হবে না, কারণ আপনি কমফোর্টেবলই না ওই জামা কাপড়টাতে। তাই আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে আপনার ফিজিক্যাল কম্পোনেন্টটা আপনার মেন্টাল কম্পোনেন্টের সাথে ম্যাচ করতেছে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। পয়েন্ট 6, ফোকাস অন টিম ডাইনামিক। অর্থাৎ আপনি একটা জিনিস নিয়ে ফোকাস করতে চান, কিন্তু আপনি কাজ করেন টিমে। সেটা হতে পারে আপনার অফিস, হতে পারে আপনার পার্সোনাল কিছু, অথবা হতে পারে আপনার পড়ালেখা। এক্ষেত্রে আপনার টিম ডাইনামিক্সের ফোকাসটাও থাকা অনেক জরুরি। অনেকে এটা নিয়ে আজকাল রিল বানায়, মজা করে, এভরিথিং ইজ ওকে, বাট ফর ইউ টু গেট বেনিফিটেড আপনাকে অবশ্যই আপনার টিমের ডাইনামিক্সটাও ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি ভালো করবেন, তাহলে আইদার আপনাকে এমন কারোর সাথে থাকতে হবে যে নিজেও ফোকাসড এই বিষয়ে, অথবা আপনার সাথে যারা আছে তাদেরকেও আপনাকে ফোকাস বানাতে হবে। মানে আপনার একার ফোকাসটা হয়তো অনেক ক্ষেত্রে পুরোপুরি এফেক্টিভ হবে না। বা ধরেন আপনি একটা অফিসে একটা কাজ করছেন বা আপনার একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, যেখানে আপনি হয়তো হাইপার ফোকাস, বাকিরা হাইপার ফোকাস না। সেক্ষেত্রে আপনার নিজের ফোকাস বাড়ানোর চেয়েও বেশি ইম্পর্টেন্ট হতে হবে বাকিদেরকে ফোকাস বানানো। সো এই ক্ষেত্রে আপনার ইমোশন, এমপ্যাথি সবগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, সো দ্যাট আপনার বাকিদেরও ফোকাসটা কাজ করে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে উই আর হিউম্যান, উই আর নট রোবটস। আমাদের একটা প্রোগ্রাম চালিয়ে দিলে আমরা ভাবে চলতে পারি না। আমাদের ইমোশন আছে, এমপ্যাথি আছে, ক্ষুধা আছে, আমাদের আবেগ আছে, সব আছে। আমাদের এগুলো সবগুলোকে মেনটেন করে আমাদের ফোকাসটা চালাতে হবে। পয়েন্ট 7, অ্যাটেনশন অ্যাজ এ সোশ্যাল রিসোর্স। এখনকার দিনে অ্যাটেনশন এতটা এক্সপেন্সিভ একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে যে মানুষের কাছে এটা একটা রিসোর্স।
যেমন ধরুন আমি এটা নিয়ে এর আগে একটা ভিডিওতে কথা বলেছি, ধরুন আমি একটা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাচ্ছি, আমার কাছে সবচেয়ে দামি রিসোর্স হলো আপনার অ্যাটেনশন। আপনি কতক্ষণ ধরে এই ভিডিওটা দেখতে পারবেন? আমাদের অ্যাটেনশন স্প্যান আস্তে 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 কমে আসতেছে। সো আপনার অ্যাটেনশন স্প্যানটা যত বড় হবে, আপনার জন্য ফোকাস ধরে রাখাটা ততটা ইজিয়ার হবে। অর্থাৎ অনেকে আছে যে এই না এতক্ষণ বসে আছে, ভালো লাগতেছে না। ঠিক আছে, ভালো লাগছে না, এটাও সত্যি কথা। এটাও সত্যি কথা যে আপনি যখন কম বয়স্ক আছেন, আপনি যখন ইয়ং আছেন, আপনার অবশ্যই অ্যাটেনশন স্প্যানটা কমই হবে। কিন্তু তাই বলে এখনকার দিনে সোশ্যাল মিডিয়া কমাতে 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 যেই জায়গায় নিয়ে আসছে, এতটাও কম হওয়ার কথা না। তাই আপনাকে মাথায় রাখতে হবে আপনার অ্যাটেনশন স্প্যানটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি বলছি না এর জন্য আপনি একটা বোরিং ভিডিও অনেকক্ষণ ধরে দেখুন, বা আমি বলছি না যে না আপনার অ্যাটেনশন স্প্যান আপনার সোশ্যাল মিডিয়াতেই দেখাতে হবে, না এটা না। আপনার অ্যাটেনশন স্প্যানটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোথায় কতক্ষণ দিতে পারেন। আপনি একটা পেপার হাতে নিলেন, আপনি পড়তে পারছেন না বেশিক্ষণ, কারণ আপনার অ্যাটেনশন অতক্ষণ ধরে রাখতে পারছে না। তাহলে এটা অ্যাকচুয়ালি আপনার প্রবলেম। এটা আপনার রিসোর্সটা বাড়াতে হবে, আপনাকে বোর হওয়া শিখতে হবে। এটা নিয়ে একটা পুরা ভিডিও আছে, আমি আপাতত এটা নিয়ে ডিসকাস করছি না। আপনার বোর্ড হয়ে যাওয়াটাও একটা আপনার জন্য রিসোর্স, আপনি বোর হতে পারেন, ঠিক আছে? সো এটাও আপনার জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু যে হ্যাঁ, আপনার অ্যাটেনশন স্প্যানটা বড় করা খুব ইম্পর্টেন্ট যদি আপনি ফোকাসড হতে চান। লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট, দ্যাট ইজ লং টার্ম ফোকাস অ্যান্ড সাস্টেনেবিলিটি। এখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ফোকাসটাকে আপনি চান কি সাস্টেনেবল করতে, নাকি সাস্টেনেবল না হলেও চলবে। এমন কিছু যদি হয় যেটা আপনার সাস্টেনেবল না হলেও চলবে, সেসব ক্ষেত্রে আপনার লং টার্ম চিন্তা করার কোনো দরকার নেই। যেমন ধরুন আপনি হয়তো একটা জবের প্রিপারেশন চান, জবের জন্য আপনি একদম খেয়ে না খেয়ে পড়ালেখা করছেন, আপনার এই ফোকাসটা খুব লং টার্ম হবে এমন না। আপনি জব পাওয়ার পর আপনি এটা হয়তো ছেড়ে দেবেন। এখন কোশ্চেন হলো যে এটা সাস্টেনেবল দরকার কি দরকার না। এখন যদি এরকম হয় যে আপনি যে জবটা পেয়েছেন সেটা আপনার ড্রিম জব, দেন আপনার আসলে ওই জব পাওয়ার জন্য যে পরিশ্রমটা করতে হচ্ছে ওইটা নিয়ে আপনার অত সাস্টেনেবল ফোকাস দেওয়ার দরকারও নেই, কারণ আপনি জব পাওয়ার পর আপনাকে ছেড়ে দিচ্ছেন। কিন্তু যদি হয় এটা যে ইউ আর ট্রাইং টু হ্যাভ এ গুড হেলথ, ওই ফোকাসটা আপনার একটা লং টার্ম হওয়া দরকার। এবার আসি যে কেন লং টার্ম শর্ট টার্মটা নিয়ে আমার এত মাথা ব্যথা। শর্ট টার্ম ফোকাস খুবই বেশি হাইপার ফোকাসড হতে পারে এবং এটা খুব টাস্ক ইন্টেন্সিভ হতে পারে, বাট লং টার্ম ফোকাস হতে পারবে না। অর্থাৎ ধরেন আপনি দিনে 6 ঘন্টা পড়তে পারতেন, কিন্তু কোনো কারণে আপনার একটা জব এক্সাম বা কোনো একটা এক্সামের জন্য আপনাকে এখন দিনে 12 থেকে 15 ঘন্টা পড়তে হবে। এই পড়াটাকে আপনার এক্সামের পরে পড়া দরকার? অবভিয়াসলি না। তাইলে আপনার এই প্রিপারেশনটা আপনার শর্ট টার্ম হলেই চলছে, আপনি এখানে এক্সস্টেড হতে পারবেন। কিন্তু ধরেন আপনি প্রত্যেকদিন সকালে হাঁটার একটা অভ্যাস করতে চাচ্ছেন, আপনি যদি মনে করেন যে আমি প্রত্যেকদিন ভোর 5টার সময় উঠে 2 ঘন্টা হাঁটবো, এটা খুব ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে আপনার জন্য। হ্যাঁ, অনেকের জন্য এটা খুব ইন্টেন্সিভ না, কারণ সে অভ্যস্ত, কিন্তু আপনার জন্য খুব ইন্টেন্সিভ হচ্ছে। এইরকম যখন লং টার্ম যখন আপনার একটা ফোকাস দরকার, সেটা সাস্টেনেবল হতে হবে, সেটা কোনোভাবে আপনার জন্য খুব বেশি রিসোর্স ইন্টেন্সিভ হতে পারবে না, যাতে আপনি এটাকে লং টার্মে ক্যারি অন করতে পারেন। তাই এখানে আপনাকে লং টার্ম হ্যাবিট এবং সাস্টেনেবিলিটির একটা ছোট ব্যালেন্স ক্রিয়েট করতে হবে। এখন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার জন্য একটি ছোট টিপ। আর ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। টিপটা হলো, আপনি চাচ্ছেন আপনার হাইপার ফোকাস হওয়ার, এটার জন্য খুব সহজ একটা টেকনিক হলো পোমোডোরো টেকনিক। মানে এটা হলো গিয়ে ইটালিয়ান একটা ওয়ার্ড। এটাতে মূলত বোঝানো হয় যে ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, আপনি একটা টাইমার সেট করেন 15 মিনিটের। প্রথমে 15 মিনিট দিয়ে শুরু করেন, এর বেশিতে যাবেন না। আপনি 15 মিনিট কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া আপনি কাজটা করেন। আপনি বই পড়তে যাচ্ছেন, 15 মিনিট টানা বই পড়েন কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া। আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন যে সেই কথার কথা আপনি চাচ্ছেন ওই একটা কিছু একটা লেখালেখি করতে, আপনি কোনো প্রকার ডিস্ট্রাকশন ছাড়া লেখালেখি করেন 15 মিনিট। 15 মিনিট হয়ে যাওয়ার পর আপনি 5 মিনিট একটু গ্যাপ নেন, দিয়ে তারপর আবার 15 মিনিটের জন্য এটা শুরু করেন। কিন্তু হ্যাঁ, এই 5 মিনিটকে আবার 15 মিনিট বানায় দেওয়া যাবে না। 15 মিনিটের পর 5 মিনিট, দেন আবার 15 মিনিট, এভাবে করে আপনি রিপিটেটিভভাবে শুরু করেন। তাহলে আপনি শর্ট পিরিয়ড অফ ফোকাসটা আপনি ধরে রাখতে পারেন। আস্তে আস্তে 15 মিনিটটাকে আপনি 10 দিন পর 25 মিনিট বানান, 10 দিন পর আপনি এটাকে 20 মিনিট বানান, দেন আস্তে আস্তে 10 দিন পর 25 মিনিট বানান। এভাবে করে আপনি আপনার অ্যাটেনশন স্প্যান বা ফোকাসটা বাড়াতে পারবেন। আশা করি আপনার এই টিপসগুলো কাজে দেবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও অনেক ভিডিও আসছে, সেগুলো মিস করবেন না। চ্যানেলটাতে যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আপনার যেসব ফ্রেন্ডের সাথে আপনি চান যে টিম ওয়ার্ক করে আপনি ফোকাস হতে চান, তাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেহমানস ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।